লাট্টুকে ফিরিয়ে এনে তটিনীর কাছে পৌঁছে দিল শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মায়াকে স্যার ফোন করে বলে দেয় সৌরভকে যেন কোনোভাবেই সেখান থেকে যেতে না দেওয়া হয়, সৌরভকে যেন স্পেশাল বাঞ্জে তুলে আনা হয়। এরপরে মায়া সৌরভকে বলতে থাকে বস তোমাকে যেতে বলেছে, আর তোমরা গাড়ি বের করো আর এদেরকে তুলো। এরপরে দেখা যায় বিজিতকে গাড়িতে উঠিয়ে নিয়ে তখন তখন দেখা যায় সৌরভের মাথায় রিভলভার ধরে মায়া মায়া রিভলভার ধরে বলতে থাকে সৌরভ দা সরি, আমি আমি কিছু করতে পারছি না, স্যার যে যে আদেশটা দিয়েছে সেই আদেশটা আমাকে মানতেই হবে। এদিকে দেখা যায় নন্দিনী বাড়ি ফিরে তখন তখন আরাধ্যার মা ও আরাধ্যাকে বলতে থাকে তোমরা যে কাজটা করছো এটার জন্য তোমরা ভুল করছো। আরাধ্যা, তোর জীবনটা তোর বাবা নিজ হাতে নষ্ট করে দিল। তোর বাবা তোর জীবনটা নষ্ট করেছে, আবার আবার আয়ুষীর জীবনটা নষ্ট করতে চেয়েছে। তোর বাবার দিকে তোরা আঙুল তোল, তোর বাবা এটা কেন করলো তোর বাবার থেকে জানার চেষ্টা কর। তটিনী না হয় ও ওনার মেয়ে নয়, কিন্তু তোরা দুজন তো ওনারই মেয়ে, তাই না? তারপরেও জেনে শুনে কেন এরকম কাজটা করলো তোর বাবার থেকে জান আরাধিয়া, তুই কিন্তু বুঝতে পারছিস না বিজিত যে ক্রিমিনাল এর সঙ্গে কিন্তু কাবিরও যুক্ত আছে। আর বিজিত যদি কষ্টে থাকে, বিজিতকে যদি পুলিশ শাস্তি দেয় তবে কিন্তু কাবিরও কোনোভাবে ছাড়া পাবে না, কাবিরও কিন্তু এর সঙ্গে ফেঁসে যাবে। কারণ কারণ লাট্টুকে তোলার ব্যাপারে কাবির, কর্ণ চ্যাটার্জি এরা সবাই জড়িত আছে, এমনকি তোর বাবা, আমার বাবাও জড়িত আছে। তুই তুই প্লিজ বোঝার চেষ্টা কর আরাধ্যা, তুই যে ভালোবাসার পাগল হয়ে আছিস সে ভালোবাসাটা সত্যি নয়, শুধুমাত্র তোদেরকে টোপ হিসেবে ব্যবহার করার জন্য এ ভালোবাসার নাটকটা করা হচ্ছে। নিজেদের জীবন এভাবে নষ্ট করিস না, নিজেদের জীবনের মূল্য নিজেরা বুঝতে শেখ। তখন তখন দেখা যায় আরাধ্যার মা বলতে থাকে প্লিজ নন্দিনী, অনেক হয়েছে, তুমি আমার মেয়েকে আর আর মাথা খেয়েও না, তুমি আমার মেয়েকে আর কিছু বোঝানোর চেষ্টা করো না, প্লিজ তোমার কাছে হাত জোড় করছি। তখন নন্দিনী বলতে থাকে আরাধ্যা, আমি তোকে ভালোর জন্য বলছি, আয়ুষী কিন্তু অনেক কিছু বুঝে গেছে, আয়ুষী কিন্তু অনেক কিছু জানে বিজিত সম্পর্কে, আয়ুষী অনেক জানে, এজন্যই তো বিজিতের কথা শুনতেই পারছে না আয়ুষী। কিন্তু তুই বুঝতে পারছিস না, এক সময় আসবে তুইও সবটা বুঝতে পারবি, তখন বলবি যে বর্দি আর ছর্দি আমাদের বলেছিল কিন্তু আমরা ওদের কথাটা বুঝতে চাইনি, তখন কিন্তু পস্তাতে হবে। যেমন যেমন আয়ুষী পস্তাচ্ছে, দেখতে পাচ্ছিস নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। ঠিক এমন তোরও হবে, বিশ্বাস কর আরাধ্যা, আমি তোর বর্দি হই, আমি তোর কখনো ক্ষতি চাইবো না। এদিকে দেখা যায় পরশুরাম তটিনীকে কোলে করে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয় আর বলতে থাকে তটিনী, শুনতে পাচ্ছো, প্লিজ কথা বলো, প্লিজ কথা বলো তটিনী, এভাবে এভাবে বিছানায় শুয়ে থাকলে কি হবে, তোমাকে তো উঠতে হবে, তুমি উঠো তটিনী, এভাবে শুয়ে থাকলে হবে না। তখন দেখা যায় কোনোভাবেই তটিনী কথা না বললে তখন তখন পরশুরাম কাঁদতে থাকে আর বলতে থাকে কেন কথা বলছো না তুমি। ঠিক তখনই ফোন এলে তখন তখন দেখা যায় শিবপ্রসাদ ফোন রিসিভ করে বলতে থাকে হ্যাঁ বলরাম, কি বলছিস? তখন বলরাম বলতে থাকে তুই তো আমাকে হসপিটালে আসতে বলেছিলি, আমি হসপিটালে এসেছি, এখন কি করব? তখন পরশুরাম বলতে থাকে ওখানে ওখানে দেখ কিছু লোক আসবে, কারণ কারণ তটিনীকে যে হসপিটালে নিয়ে এসেছি এটা আমি ওখানে ছড়িয়ে দিয়ে এসেছি, আর এটা অবশ্যই অবশ্যই ওরা ওরা জানার চেষ্টা করবে, আর আর হসপিটালে কিছু লোক আসবে, ওদেরকে ধরে ধরে ডিপার্টমেন্টে নিয়ে আয়। ঠিক তখনই দেখা যায় প্রকাশ আর নিশা সেখানে ঢুকলে তখন তখন বলরাম বলতে থাকে তোর ধারণাটাই ঠিক, ঢুকেছে তোদের ফ্ল্যাটের নিচে যে মেয়েটি থাকে নিশা, ওর সঙ্গে আরেকটি ছেলে, দুজনে মিলে হসপিটালে ঢুকেছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে নজরে রাখ, আর ওদের দুজনকে কিছুতে ওখান থেকে বেরোতে দিবি না, দুজনকে তুলে নিয়ে আয়, তুলে নিয়ে এসে জেরা করতে হবে। আমি আমি বিজিত আর ওদের দুজনকে একসঙ্গে বসে জেরা করব যে তটিনী আসলে কে, তটিনীর পরিচয়টা কি, আর আর এই সব কিছু ওরা তিনজনেই জানে। তখন দেখা যায় তখন নিশা রিসেপশনে গিয়ে বলতে থাকে এখানে কে তটিনী গাঙ্গুলি নামে কেউ অ্যাডমিট হয়েছে, ওনার ক্যাবিনটা কোথায় যদি বলতেন তবে ভালো হতো। তখন তখন দেখা যায়
বলরাম এসে নিশার মাথায় রিভলভার ধরে বলতে থাকে, এখানে তটিনীকে রাখা হয়নি, এটা পুরোটাই ট্র্যাপ তোমাদের ধরার জন্য। এরপরে দেখা যায় নিশার প্রকাশ যখনই পালাতে যাবে ঠিক তখনই বলরাম ধরে ফেলে আর বলতে থাকে, পালানোর মতো কোনো জায়গা নেই, কোথাও পালাতে পারবে না, আমাদের সঙ্গে ডিপার্টমেন্টে যেতে হবে। কোথায় পালাবে তোমরা? কোথাও পালাতে পারবে না। এরপরে এরপরে পরশুরামকে ফোন করে বলতে থাকে, পরশুরাম তুলে নিয়েছি, তুই চলে আয়। তখন দেখা যায় শিবপ্রসাদ তটিনীর মাথায় চুমু খেয়ে বলতে থাকে, তটিনী তুমি প্লিজ উঠো, তুমি এভাবে শুয়ে থাকলে হবে না, তোমাকে উঠতে হবে, তোমাকে আমার সংসারটা সামলাতে হবে তো, তাই না? তুমি তো স্ট্রং, তুমি এভাবে এভাবে শুয়ে থাকতে পারো না। ঠিক তখনই পিকু এসে তটিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মাম্মি তুমি উঠছো না কেন? তোমার কি হয়েছে মাম্মি? প্লিজ উঠো, উঠো, আমাকে জড়িয়ে ধরো, আমার ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা পা, মাম্মি তো ভালো গেল, তবে এভাবে ফিরলো কেন? মাম্মির কি হয়েছে? মাম্মিকে কে ব্যাড লোকেরা পেরেছে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, পিকু বা আমি একদম ঠিক আছি, তুমি একদম কান্না করবে না, তোমার মাম্মি একদম ঠিক আছে। এরপরে দেখা যায় তটিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, যার স্বামী তাকে নিজ হাতে ক্রিমিনালদের হাতে তুলে দেয় সে আবার কেমন স্বামী? এটা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ কান্না করতে থাকে আর বলতে থাকে, তটিনী এসব তুমি কি বলছো? তুমি এরকম করে উত্তেজিত হয়েও না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ডক্টর বলেছে যে কোনো সময় আমার কোনো কোনো সমস্যা হলে আমার পুরো শরীরটাই অকেজো হতে পারে, তারপরেও তুমি কেন বিজিতের হাতে আমাকে তুলে দিয়েছিলে বলো? কেন কেন তুলে দিয়েছিলে তুমি আমাকে? আমি তোমার কাছে কি ক্ষতি করে, তোমার কি অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে ক্রিমিনালের হাতে তুলে দিলে? আর তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? তুমি তো আমাকে ভালোবাসো। এই বলে পরশুরামকে থাপ্পড় মারে। এটা দেখে অবাক হয়ে যায় পিকু। পিকু বলতে থাকে, মাম্মি তুমি পাকে মারছো? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি তোমার পাকে মারছি না মা, তোমার পা জানো আমাকে আমাকে বিজিতের কাছে তুলে দিয়ে এসেছিল, আমাকে বিজিতের হাতে তুলে দিয়েছিল, ওরা আমাকে অনেক মেরেছে, আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে, তোমার পা এটা কেন করলো বলো? এরপরে তটিনীর তো বলা কথাগুলো ভাবতে থাকে শিবপ্রসাদ, তার কোনায় গিয়ে কাঁদতে থাকে। এদিকে তটিনীও বিছানায় চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার ডক্টরের প্রয়োজন, প্লিজ আমাকে ডক্টরকে দেখাও, ডক্টর নিয়ে এসো, আমি আমি আর সহ্য করতে পারছি না, আমার পুরো শরীরটা ব্যথায় ভরে আছে, প্লিজ ডক্টর ডাকো, আমি আমি ডক্টর দেখাতে চাই, আমার আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন দেখা যায় শিবপ্রসাদ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তটিনীর বলা কথাগুলো ভাবতে থাকে। কি করে তটিনী এই কথাগুলো বলল যে আমি নিজের স্বার্থের জন্য তটিনীকে টোপ হিসাবে ব্যবহার করেছি? এটা তুমি কি করে বললে তটিনী? এটা তুমি কি করে বললে? আমি তো শুধুমাত্র আমার ছেলেকে উদ্ধার করার জন্য এমন একটা পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু তুমি যে আমাকে এভাবে ভুল বুঝবে আমি কখনোই ভাবতে পারিনি। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, বাপি তুমি এভাবে এভাবে ভেঙে পড়ো না, এভাবে ভেঙে পড়লে তো তোমার শরীরটা আরো খারাপ করবে, তাই না? তুমি কেঁদো না, এভাবে কেঁদো না মাম্মি। এরপরে দেখা যায় এরপরে শিবপ্রসাদ ঘর থেকে বেরিয়ে গেলে তখন তটিনীকে তার ডিপার্টমেন্ট থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয় নিশা আর প্রকাশকে স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়েছে। এই কথাটা শুনে অবাক হয়ে যায় তটিনী। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ডক্টর নিয়ে এলে তখন ডক্টরকে বসতে দেয়। এরপরে ডক্টর বলতে থাকে, আচ্ছা টটিনি, তোমাকে তো আমি বারবার বলেছিলাম যে তুমি তুমি এরকম কোনো কাজ করবে না যার জন্য তোমার শরীরটা অকেজো হয়ে যেতে পারে। তুমি কেন বারবার এরকম করে নিজের শরীরে আঘাত দিচ্ছ? তুমি বুঝতে পারছো না যে তোমার শরীরটা ড্যামেজ হয়ে যেতে পারে? তুমি এভাবে কেন করছো এগুলো? এমনটা করার মানে কি আমি তো বুঝতে পারছি না। তখন দেখা যায় তখন শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, প্লিজ ডক্টর, ওকে আর কোনোভাবে প্রশ্ন করবেন না। তখন তটিনী বলতে থাকে, আসলে আসলে পড়ে গিয়েছিলাম তো তাই এমনটা হয়েছে, পড়ে যাওয়ার কারণে এই ব্যথাটা পেয়েছি, আর আপনি আমাকে কিছু পেন কিলার দিয়ে দিন, তবে সবটা ঠিক হয়ে যাবে। এদিকে শিবপ্রসাদ বাইরে এলে তখন পিকু এসে বলতে থাকে, পা, মাম্মিকে কেউ একজন ফোন করছিল জানো, মাম্মিকে বললো যে নিশা বলে কি মেয়েটা, তাকে নাকি স্পেশাল বাস তুলে নিয়ে গেছে। এটা শুনে মাম্মি অবাক হয়ে গেল, জানো পা, আর এই নিশা কে? এদিকে দেখা যায় শিবপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে স্পেশাল ব্রাঞ্চে চলে আসে আর আর বিজিতকে বলতে থাকে, আমার লাট্টু কোথায়, আমার লাট্টুকে বের করে দে। তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আমাকে মেরে ফেললেও আমি আমি লাট্টুর খোঁজ দেব না, তোমার লাট্টুকে তুমি কখনোই ফিরে পাবে না, তোমার লাট্টু একদম শেষ হয়ে যাবে।
তোমার লাট্টুকে মেরে ফেলা হবে, কিছুতেই লাট্টুকে ফিরে পাবে না। আমাকে আমাকে যত খুশি তুমি মারতে পারো, সমস্যা নেই।